দেশের স্থিতিশীলতা নির্বাচনের বিকল্প দেখছে না বিএনপি। দ্রুত রোড ম্যাপ দাবি। অপতথ্য ছড়িয়ে বিশ্বকে বিভ্রান্ত করছে ভারত, মন্তব্য নেতাদের। নির্বাচনের ব্যাপারে সংস্কার ঘোষণা করে রোড ম্যাপ দেওয়া যে ওই দিনই নির্বাচন হবে। কারো প্রশ্রয় থেকে যারা তাকে রক্ষা করার চেষ্টা করবেন তারাও বাংলাদেশের স্বাধীনতার বিরোধী, সেই রাষ্ট্রও বাংলাদেশের সার্বভৌমত্বের বিরোধী, তারাও বাংলাদেশের জনগণের বিরুদ্ধে। আগামী বছরে জাতীয় নির্বাচনের আভাস শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টার। ক্ষমতায় আসবে রাজনৈতিক সরকার। ভারতীয় আগ্রাসন ও অপপ্রচার বন্ধ ঐক্যের আহ্বান সাবেক সেনা কর্মকর্তাদের। নতজানু নয়, সাম্যতার ভিত্তিতে পররাষ্ট্র নীতির দাবি। এবং গণ অভ্যুত্থানে চট্টগ্রাম ও বরিশালে আহত ও নিহতদের পরিবারকে অর্থ সহায়তা। ফিরে আসতে গল্প সাজাচ্ছেন খুনিরা, বললেন সার্জিস। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তন্ময় কুমার রায় এবং আমি ইসরাত মুক্তি। রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে দেশে স্থিতিশীলতা আসবে দাবি করে দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, লড়াই এখনো শেষ হয়নি। এছাড়া সকালে জাতীয় বার্নে আহতদের দেখতে গিয়ে বিএনপির আরেক নেতা রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদীদের যারা রক্ষার চেষ্টা করবে তারা স্বাধীনতা বিরোধী। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। জুলাই গণঅভ্যুত্থানে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার আহত ও গুলিবিদ্ধ অনেকে এখনও হাসপাতালে কাতরাচ্ছেন। আমরা বিএনপি পরিবার নামক সংগঠনের উদ্যোগে শনিবার তাদের দেখতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রোগীদের দেখতে এসে বিএনপির এই নেতা বলেন, রাষ্ট্রীয় নিপীড়নের বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি পলাতক স্বৈরাচার রক্ষায় ভারত সহ যারা মায়াকান্না করছে তাদেরও সমালোচনা করেন তিনি। আজকে সেই পলাতক স্বৈরাচারের জন্য মায়াকান্না কাঁদছেন পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদরা, নীতি নির্ধারকরা এবং আরও অনেকে, এবং বিশেষ করে আত্মা বিক্রিকারী মিডিয়ার লোকজনরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। এই অপরাধের সাথে যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী জড়িত, যারা নির্দেশ দিয়েছেন, সেই সমস্ত পিশাচ মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের বিচার এখানে নিশ্চিত করতে হবে। কারো প্রশ্রয় থেকে যারা তাকে রক্ষা করার চেষ্টা করবেন তারাও বাংলাদেশের স্বাধীনতার বিরোধী, সেই রাষ্ট্রও বাংলাদেশের সার্বভৌমত্বের বিরোধী, তারাও বাংলাদেশের জনগণের বিরুদ্ধে। এদিকে ভারতের সম্প্রতি ঘটনার সূত্র ধরে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাগ্রত পার্টি আয়োজিত মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে ভারত। এই সরকারের উদ্যোগে আরো একটি নির্বাচনের ব্যবস্থা যখন এগিয়ে যাচ্ছে, পার্শ্ববর্তী দেশ সেই নির্বাচনকে ভণ্ডুল করে যাতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয় বিএনপি এবং আগামী দিনে যাতে সরকার গঠন করতে না পারে সেই চেষ্টা তারা চালাচ্ছে। আমার কাছে মনে হয় এই অপচেষ্টাকে আমাদের রুখতে হবে, এই ঘৃণ্য চেষ্টাকে আমাদেরকে প্রতিহত করতে হবে। অপরদিকে আগরতলায় হাই কমিশনে হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে যুব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ বলেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র শেষ হয়নি, আগামী দিনে লড়াই আরও কঠিন বলে মন্তব্য করেন তিনি। তারা আমাদেরকে শোষণ করতে চায় এবং তারা এজন্যই আজকে যখন তারা দেখেছে তাদের সেই যে স্বৈরাচার, তাদের যে আজ্ঞাবহ সরকার ছিল পালিয়ে গেছে, এখন তারা মনে করছে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আগের মতো তারা নিয়ন্ত্রণ করতে পারবে না। সবকিছুর সাথে জড়িত হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য সবচেয়ে বেশি ভাবে ষড়যন্ত্র করছে এই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং পতিত স্বৈরাচার।
জাতীয় প্রেসক্লাবে পৃথক আরেকটি আলোচনা সভায় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফ। বলেন, রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে দেশে স্থিতিশীলতা আসবে। সংস্কার আপনারা শুরু করেন, যে সংস্কার আপনারা শুরু করবেন শেষ না হলে পরবর্তী নির্বাচিত সরকার সেই সংস্কারকে সমাপ্ত করবে। সেই জন্য সেই উছিলা দিয়ে, সংস্কারের উছিলা দিয়ে অনিশ্চিতকালের জন্য ক্ষমতায় থাকাটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। সর্বপ্রথম এবং অগ্রাধিকার প্রস্তাব হওয়া উচিত নির্বাচন কমিশন থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত নির্বাচনের ব্যাপারে সংস্কার ঘোষণা করে একটা রোড ম্যাপ দেওয়া, যে ওই দিনই নির্বাচন হবে। দেশ বিরোধী ষড়যন্ত্র রুখতে ভারতীয় রাজনৈতিক ও গণমাধ্যমের অপতথ্য প্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান বিএনপি নেতাদের। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা। শনিবার সকালে রাওয়া ক্লাবে সমাবেশ থেকে এই আহ্বান জানান তারা। পরে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদের ব্যানারে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে বের করা হয় প্রতিবাদ মিছিল। প্রতিবেদনে বিস্তারিত। রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতীয় গণমাধ্যমে সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে অপপ্রচার বাংলাদেশের সাথে সম্পর্কে তৈরি করেছে টানাপোড়েন। আগরতলায় সহকারী হাইকমিশনে ধর্মীয় উগ্রবাদী সংগঠনের ন্যাক্কারজনক হামলা বাড়িয়ে দিয়েছে উত্তেজনা। এরই প্রেক্ষিতে শনিবার মহাখালী রাওয়া ক্লাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানান সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। জাতীয় ঐক্য ও সংহতি পরিষদের ব্যানারে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন তারা। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আওয়াজ তোলেন সম্মিলিত কণ্ঠে। বক্তারা বলেন, বিগত সরকারের আমলে ভারতের সাথে স্বাক্ষরিত চুক্তিগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত করতে হবে। পাশাপাশি ভারত যেহেতু ভিসা প্রদানে কড়াকড়ি আরোপ করেছে, তাই দেশের বিভিন্ন স্থানে তাদের ভিসা সেন্টারগুলো বন্ধের দাবি জানানো হয় সমাবেশ থেকে। আমরা এখানে জমায়েত হয়েছি, সমাবেশ হয়েছি জনগণের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এবং ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখার জন্য। এছাড়া ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ড বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি বলেও মনে করেন সাবেক সেনা কর্মকর্তারা। তাই নতজানু নয়, সমমর্যাদার ভিত্তিতে পররাষ্ট্রনীতি নির্ধারণের দাবি জানান তারা। দেশের এই ক্রান্তি লগ্নে জাতিকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ করতে চাই। আমরা সরকারকে আহ্বান করতে চাই, আর কোনো নতজানু পররাষ্ট্রনীতি নয়, সাম্যতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি। আমরা কোনো ধরনের নতজানু নীতি কোনো অবস্থাতেই আমরা আশ্রয় প্রশ্রয় দেব না। পরে প্লাকার্ড হাতে রাওয়া ক্লাব থেকে শুরু করে তেজগাঁও এলাকা প্রদক্ষিণ শেষে আবারও ক্লাবে এসে শেষ হয় পদযাত্রাটি। বাইজিদ সাদ, এখন, ঢাকা। দেশের মানুষ আগামী বছরই রাজনৈতিক সরকার দেখবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। সকালে রাজধানীর গুলশানে বিআইডিএস আয়োজিত 3 দিনের সম্মেলনে একথা জানান তিনি। এদিকে মধ্যম আয়ের ফাঁদ থেকে বাঁচতে বিনিয়োগ ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশকে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। দেশের চলমান নানা সংস্কারের মধ্যে নির্বাচন প্রসঙ্গ ঘুরে ফিরে আসছে। এবার পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা জানালেন, আগামী বছরই রাজনৈতিক সরকার দেখবে দেশের মানুষ। ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন কি করে হবে, nobody knows। শনিবার সকালে রাজধানীর গুলশানে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস আয়োজিত 3 দিনব্যাপী এই এবিসিডি সম্মেলনে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি নিয়ে সৃষ্ট সমালোচনারও পরিষ্কার জবাব দেন পরিকল্পনা উপদেষ্টা। জানান, জাতিসংঘের মূল্যায়নে 2 বার উতরানোর পর আর এলডিসিতে থাকার সুযোগ নেই বাংলাদেশের। তবে বর্তমানে মাথা ব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে ক্রমবর্ধমান আয় ও ভোগ বৈষম্য। আমাদের বেসিক্যালি একটা দেশের কথা নাই, আছে স্যার সামটাটা আছে, এগুলো তো কোনো কাজের পিছনে আগেইনস্ট এগুলোর কথা বলা হয়। কাজে আমরা তো শুরুই করি নিয়ে সব জিনিস, ইন্টারন্যাশনালি ইন্টিগ্রেটেড না হলে তো উপরে ওঠার প্রশ্ন ওঠে না।
কিন্তু সেটা প্রিরিকুইজিট হলো আওয়ার ইকোনমি হ্যাজ টু বি মোর কম্পিটিটিভ। আমাদের ইকোনমিক ডিপ্লোমেসি যেটা আমরা খুব একদমই অনগ্রসর, যেটাতে আমাদের অনেক বেশি ভালো করতে হবে। এ সময় উত্তরণের পথে মধ্যম আয়ের ফাঁদ থেকে বাঁচতে বিনিয়োগ ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশকে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ ইন্দরমিত এস গিল। অর্থনৈতিক ও রাজনৈতিক এই আলোচনায় বেক্সিমকো সহ বড় অনেক কোম্পানির ব্যালেন্স শিটের বাইরে অর্থ না থাকা ও ব্যাংকে রাখা সাধারণ মানুষের টাকা লোপাটকে দেশের অর্থনীতির জন্য শঙ্কার কারণ হিসেবে তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা। ইন্ডাস্ট্রিগুলোকে আরো অনেক বেশি কম্পিটিটিভ হতে হবে। কম্পিটিটিভ হওয়া মানে হলো আমাদের শুধু চিপ লেবার, চিপ লো টেকনোলজি, এগুলোর বাইরে টেকনোলজি। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। শেখ হাসিনাকে প্যাথোলজিক্যাল খুনি আখ্যা দিয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, খুনি ও তাদের দোসররা নতুন করে গল্প সাজিয়ে নতুন রূপে ফিরে আসতে চাচ্ছে। তাদের আবারও প্রতিহত করতে ছাত্র সমাজ ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি। সকালে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে চট্টগ্রাম বিভাগের 11 জেলায় শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় সার্জিস ও স্নিগ্ধদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। কাজী মাহফুজের প্রতিবেদন। রক্ত দিয়ে মা, আমি দেশ স্বাধীন করবো, রক্ত দিয়ে দেশ স্বাধীন করবো, মা আমাকে টেনশন করে না, মা আমাকে টেনশন করে না। এই কথা বলে বিলাপ করছিলেন জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের শহীদ আব্দুর রাকিবের মা অজিফা খাতুন। কুমিল্লার মুরাদনগরের বাসিন্দা আব্দুর রাকিব 5 আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হন। ছেলেকে হারিয়ে পাগল প্রায় তার মা। একই অবস্থা চট্টগ্রামের পিটিআই অডিটোরিয়ামে জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লবে বিভাগের 11 জেলার শহীদ 104 পরিবারের। এ সময় শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান, নির্বাহী ও সাধারণ সম্পাদককে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। আমার ভাই কিন্তু আমার সাথেই ছিল। এখন এত মানুষের ভিড়ে তখন মানবতায় চিন্তা করছি যে আমার ভাই, এত মানুষ মরতেছে, আমার ভাই মরলে আর সমস্যা নাই, কি আমার ভাইয়ের লাশ আমি নিজেই আমার হাতে করে আনছি। আমার ছেলের প্রথম 2টা গুলি করে, গুলি করার পরে আমার ছেলে পলায় যায়, যাওয়ার পরে আবার ধরে তারা 3টা গুলি করে। এ সময় তাদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার আশ্বাস দেন সার্জিস আলম। বলেন, শেখ হাসিনা প্যাথোলজিক্যাল খুনি, এই খুনি নতুন করে গল্প সাজাচ্ছে, নতুন রূপে ফিরে আসতে চাচ্ছে। যেই খুনি মানে তার পরিবারের 18 জনের হত্যা নিয়ে 16 বছর ধরে মায়া কান্না করলো, সে যদি এটা মায়া কান্না না করে, সে যদি প্যাথোলজিক্যাল একজন খুনি না হয়, তাহলে তো সে 2000 খুন করতে পারতো না। কোনো একটা জীবনের প্রতি যদি তার এই মায়া থাকে, তাহলে তো আরেকটা জীবন সে ঝরাতে পারতো না। আমরা এখনই দেখি যে আমরা সেই খুনিদের কথা ভুলে যাচ্ছি। সেই খুনিরাই নতুন করে গল্প সাজাচ্ছে, খুনিরা নতুন করে নতুন রূপে ফিরে আসছে। শহীদ পরিবারের সদস্যদের নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়ে এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি প্রশাসনকে আরও বেশি কঠোর হওয়ার আহ্বান জানান তারা। সর্বোচ্চ পর্যায়ে সংস্কার করার জন্য আপনার এখনো কোনো প্রতিবন্ধকতা থেকে থাকে, তাহলে বাংলাদেশের মানুষকে আপনি বলেন, বাংলাদেশের মানুষ সর্বদাই আপনাদের পাশে আছে, সংস্কারের পক্ষে রয়েছে। আমার বাইরে যে আকুতি, দেশ গড়ার জন্য যে আকুতি, ফ্যাসিস্ট মুক্ত দেশ গড়ার যে বিপ্লব, যে সংহতি তারা দেখিয়েছেন, যে দায়িত্ব আমাদের কাছে দিয়ে গিয়েছেন, সে আমরা এখনো বেঁচে আছি। যারা শহীদ পরিবারের আছেন এখানে, আপনারা অনেক বড় একটা ট্রমার মধ্যে দিয়ে গিয়েছেন, এবং এই ট্রমার পরবর্তীতে যে কষ্ট, শোক এক এক জনের ক্ষেত্রে, এক এক পরিবারের ক্ষেত্রে, এক এক সদস্যের ক্ষেত্রে এক এক রকম হয়। কিন্তু আপনাদের যদি মনে হয় যে এই শোক বা কষ্ট আপনারা নিজেরা সামলে উঠতে পারছেন না, তাহলে আমার অনুরোধ থাকবে আপনারা ফাউন্ডেশনে যোগাযোগ করবেন। প্রথম ধাপে বৃহত্তর চট্টগ্রামের 11 জেলার 105 জন শহীদ পরিবারের মাঝে 5 লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয় জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশন। পর্যায়ক্রমে বাকিদেরও চেক পৌঁছে দেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। আমাদের প্রত্যেকটি শহীদের পরিবার থেকে যে শহীদের পরিবার বর্গরা আছে, 20 শহীদের পরিবার বর্গরাই আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, যার কারণে আমরা আমাদের এই অনুষ্ঠানে আর কোনো প্রধান অতিথি রাখিনি। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম। বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণ সভা হয়েছে। সকালে নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন আহত ও নিহতদের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে আহত শিক্ষার্থীরা জুলাই আগস্টের দিনগুলোর স্মৃতিচারণ করেন, তুলে ধরেন পরিবার, স্বজন ও নিহতদের কথা। আহতদের সুচিকিৎসা, নিহতদের রাষ্ট্রীয় মর্যাদা, আর্থিক সহায়তা, মাসিক ভাতা এবং যোগ্যতা অনুসারে সরকারি চাকরি দেওয়ার দাবি জানানো হয়। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বরিশাল জেলায় 167 জন আহত ও 30 জন নিহত হয়েছেন। টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে হাসপাতাল ছেড়েছেন চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ আরমান। গুলিতে ক্ষতিগ্রস্ত হয় তার মলদার ও ব্লাডার। রিকশা চালক বাবা আর গৃহকর্মী মায়ের শেষ সম্পদ ও সুদের ওপর ধার দিয়ে করেছেন সন্তানের চিকিৎসা। অর্থ সংকটে অপারেশন না করেই শহর ছেড়ে গ্রামে ফিরেছে আরবারের পরিবার। সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে দিশেহারা অসহায় বাবা মা। শোয়েব রহমান জানাবেন বিস্তারিত। গ্রামীণ মেঠোপথ, তার ধারেই জীর্ণ ঘর, টিনের চালের কোণ থেকে আসছে ডুবন্ত সূর্যের রশ্মি। তেমনি গোধূলি নামতেই দেখা হয় জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের নায়ক রমজান আলী আরমানের সাথে। মায়ের সহযোগিতায় ঘর থেকে বেরিয়ে এলো কিশোর আরমান। প্রাণবন্ত এক কিশোর এখন নিষ্প্রাণ। বাড়ির উঠানে বসে কথা হয় আরমানের মা হীরা আক্তারের সাথে। জানান 18 জুলাইয়ের সেই সন্ধ্যার গল্প। সেদিন নগরীর বহদ্দারহাট এলাকায় গুলিবিদ্ধ হয় আরমান। পুলিশের ছোড়া গুলি লাগে কোমর, উরুতে। ক্ষতিগ্রস্ত হয় মলদার, ইউরিনারি ব্লাডার। এরই মধ্যে 2 দফা অপারেশন হয়েছে আরমানের। তলপেটে একাধিক কাটাছেঁড়ার দাগ এখনো ভালো করে শুকোয়নি। গত সোমবারে নিয়ে গেছিলাম, ডাক্তার ওটা দেখে বলতেছে কি অপারেশন দিতে হবে। কিন্তু এখন আমার অবস্থা এমন, আমি যাবো যে আমার ওরকম আর্থিক অবস্থা নেই। আরমানের মা একজন গৃহকর্মী ও বাবা রিকশা চালক। সে নিজেও কাজ করত অ্যালুমিনিয়ামের কারখানায়। ছেলের চিকিৎসা করাতে গিয়ে কাজ হারিয়েছেন মা। সঞ্চয় শেষে এখন অসহায় পুরো পরিবার। আরও একটি অস্ত্রোপচার করার কথা থাকলেও তা করাতে পারছেন না আরমানের বাবা মা। এরই মধ্যে বাৎসরিক ধানের বিনিময়ে চড়া সুদে নিয়েছেন ঋণ। কিন্তু যে সময় আমি ওষুধ আনতে পারতেছি না, তখন আমার টেনশনে তৈরি দিত। আমি ওষুধটা কিভাবে আনবো? আমার ছেলেকে তো ওষুধটা যদি খাওয়াইতে না পারি, তখন আমার ছেলে যদি মরে যায়, তখন আমি কি করব? আমার ভাইয়ের কাছে আমি ফোন দিতাম যে আমাকে কিছু টাকা জোগাড় করে দাও। অর্থাভাবে আরমানের মা শহরের ভাড়া বাসা ছেড়ে আশ্রয় নিয়েছেন গ্রামে ভাইয়ের বাসায়। কিন্তু দরিদ্র ভাইয়েরও সাধ্য নেই দীর্ঘদিন তাদেরকে দেখাশোনা করার। সরকারিভাবে আরমানের সুচিকিৎসা নিশ্চিতের পাশাপাশি তার পুনর্বাসনের উদ্যোগ নেয়ার দাবি এলাকাবাসীর। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। সবচেয়ে দীর্ঘ বিআরটি প্রকল্পের পরীক্ষামূলক যাত্রা শুরু। 2টি বাস ও 5টি স্টেশন চালু করার মাধ্যমে শুরু হলো এই কার্যক্রম। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন শাহাদাত অভ্র। অভ্র, কোন কোন স্টেশন চালু হলো এবং বাসের সংখ্যা কি আরও বাড়তে পারে কিনা এবং সেটি কবে নাগাদ বাড়বে বলে জানতে পেরেছেন? মুক্তি, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই প্রকল্পটি বাংলাদেশের ইতিহাসের সবথেকে দীর্ঘ একটি প্রকল্প। এই প্রকল্প শুরু হয়েছিল 2012 সালে। তারপর থেকে কিন্তু হচ্ছে একের পর এক বলা হয়েছে চালু হবে করেও নানাভাবে এই প্রকল্পের কাজ ধীর গতি বাড়ছে। একের পর এক সময়সীমা দিয়েও কিন্তু পূরণ করতে পারিনি। কিন্তু এই যে আজকে থেকে কিন্তু হচ্ছে 2টি বাস দিয়ে মূলত পরীক্ষামূলক যে যাত্রাটি সেটি চালু করা হয়েছে। এই বাসগুলো কিন্তু চলবে গাজীপুর শিববাড়ি থেকে একদম চলে যাবে কিন্তু হচ্ছে একই রাস্তা দিয়ে চলে যাবে এয়ারপোর্টে। সেখান থেকে কিন্তু আবার ফিরে আসছে। মাত্র 2টি বাস দিয়ে শুরু হলেও আগামী যেই 16ই ডিসেম্বর আছে, সেই 16 ডিসেম্বর থেকে 10টি বাসের মাধ্যমে কিন্তু হচ্ছে চালু করা হবে পরীক্ষামূলক যাত্রার আরেকটু বেশি সংখ্যক বাস দিয়ে কিন্তু চালু করবে, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছে বিআরটি এর প্রকল্পে যিনি কিনা পরিচালক এবং বিআরটিসি বাস বিআরটি প্রকল্পের যিনি পরিচালক, তিনি বলেছেন যে আপাতত বিআরটিসি বাস দিয়ে কিন্তু হচ্ছে চলবে এই প্রকল্পটি। তবে জুন নাগাদ পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে এই প্রকল্পের সব কাজ। তবে তারা যেটি বারবারই বলছিল যে 98% কাজ শেষ হয়েছে। এই যে ঠিক নিচে যেই
যেই ফ্লাইওভারটি দেখছেন সেই ফ্লাইওভারটি কিন্তু হচ্ছে বিআরটি প্রকল্পেরই একটি ফ্লাইওভার। মোট 8টি ফ্লাইওভারের মধ্যে 7টি ফ্লাইওভারের কাজ শেষ হয়েছে। তবে আরও একটি ফ্লাইওভার যেটি কিনা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, এই ফ্লাইওভারের কাজ কিন্তু এখনও অনেকটাই কিন্তু বাকি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখনও কিন্তু কাজ চলছে। তবে 98% বললেও আমরা অনেক জায়গায় ঘুরে দেখেছি যে অনেক স্টেশন কিন্তু চালু করার মতো এখনও যোগ্যই হয়ে ওঠেনি। আর যেই 4টি স্টেশন দিয়ে এই মুহূর্তে চালু করা হয়েছে সেগুলোও কিন্তু হচ্ছে পুরোপুরিভাবে এখনও হচ্ছে সমাপ্তি হয় নাই, যার কারণে টিকিট কিন্তু বিক্রি করা হচ্ছে ছাতার নিচে বসে। কিন্তু এমনটা কথা ছিল না, যার কারণে কিন্তু অনেকেই এই প্রকল্প নিয়ে নানা ধরনের অভিযোগ তুলেছে আমাদের কাছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। মুক্তি। সহকর্মী শাহাদাত অভ্র যুক্ত ছিলেন গাজীপুর থেকে। গণঅভ্যুত্থানে হাসিনা সরকার ও তাদের সুবিধাভোগীদের পলায়নের প্রভাব পড়েছে নির্মাণ সামগ্রীর বাজারে। শ্রমিক ও খুচরা ব্যবসায়ীরা বলছেন, আবাসন ও সরকারি প্রকল্পে ধীরগতি কিংবা বন্ধ হওয়া এর বড় কারণ। শিল্প মালিক এবং ব্যবসায়ী নেতারা বলছেন, গত সরকারের পক্ষপাতদুষ্ট ও একচেটিয়া নীতির কারণে সংকটে পড়েছে নির্মাণ খাত। এছাড়া রাজনৈতিক অনিশ্চয়তায় বাড়ছে শঙ্কা। সমাধানে দ্রুত সময়ের মধ্যে সরকারি প্রকল্পগুলো চালুর পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। রাজধানীর বড় আবাসন প্রকল্পের একটি এই আফতাবনগর। জুলাই গণঅভ্যুত্থানের পর এখানের অধিকাংশ প্রকল্পেই চলে এসেছে ধীরগতি। কোনোটির কাজ আবার বন্ধ হয়ে গিয়েছে। শুধু আবাসন খাতেই নয়, সরকারি বিভিন্ন প্রকল্প বন্ধ হওয়ায় ধস নেমেছে নির্মাণ সামগ্রীর বাজারে। নির্মাণ শ্রমিকরা বলছেন, গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের অনেক সুবিধাভোগীর পলায়নের কারণেই এমনটা ঘটেছে। সরকারি দল ক্ষমতায় থাকলে অবশ্যই তাদের ক্ষমতাটা একটু বেশি থাকে, সব সরকারি কাজগুলো তাদের আয়ত্তে থাকে। সরকারি এমপ্লয়াররা আমলা এগুলো অনেকেই ফ্ল্যাট ছিল, এখন তারা হয়তো বা গা ঢাকা দিয়েছে কিংবা তারা ঠিক মতন পেমেন্ট করতেছে না। আসলে কোম্পানির তো মূলত এটা পেমেন্টের উপর ডিপেন্ড করা। নির্মাণ খাতের গুরুত্বপূর্ণ ও মৌলিক উপাদান রড, বালু, ইট, সিমেন্ট, পাথরের ব্যবসায়ও নেমে এসেছে স্থবিরতা। রাজধানীর ইট বালুর বাজার ঘুরে দেখা গেল অলস সময় পার করছেন শ্রমিকরা। ঘুরে ফিরে তাদের কাছেও এই স্থবিরতার প্রায় একই জবাব। এখন আর এমন কাজ কাম হয় না। আগে ইনকাম করতাম দিন গেলে 800-900, কোনোদিন 1000, এখন আর এমন ইনকাম হয় না। 300-400 এমন ইনকাম হয়। 5ই আগস্টের আগে বেচা কিনা যা হইতো তাতে কেউ দিবারা দিয়া বা সংসার চালাইয়া মোটামুটি লাভবান থাকতাম, আর এখন লুজের মধ্যে আছে। প্রান্তিকের এই প্রভাব পড়েছে উৎপাদক পর্যায়েও। উৎপাদন কমিয়েও বিপুল লোকসান গুনতে হচ্ছে ইস্পাত মালিকদের। এখন যে সময়টা আমরা পার করতেছি সেটা হচ্ছে সারভাইভের সময়। তো এই সময়ে আসলে আমরা নিজেরাও অনেক কিছুই প্ল্যানিং করে একটা জায়গায় আসতে পারছি না। আমরা কোনোভাবেই প্রোডাকশন কস্ট কিন্তু কাট করতে পারছি না, বরঞ্চ প্রোডাকশন কস্টটা আরও বেড়ে গেছে। ইস্পাত ও সিমেন্ট শিল্প মালিক সমিতির নেতারা বলছেন, ব্যাংক ঋণ, ডলার সংকট ও বিগত সরকারের একচেটিয়া ব্যবসায়ী নীতির কারণেই ক্ষতির মুখে পড়েছে নির্মাণ শিল্প। সঙ্গে আছে সাম্প্রতিক সময়ের নানা অনিশ্চয়তা। 50% ড্রপ করেছে এই আগস্টের পর থেকে এই আজ অবধি। আর আপনি জানেন আমাদের সিমেন্টের যে সবই কাঁচামাল বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। আমাদেরকে কিন্তু ব্যাংকের যেই ইনভলভমেন্ট, ইনভেস্টমেন্ট, এভরিথিং আগের মতো আছে। গভর্নমেন্টের উন্নয়ন কাজ তো সব বন্ধ। যেমন বিগত গভর্নমেন্ট সব লুটপাটের নামে অনেক বড় বড় মেগা প্রজেক্ট, তারপরে বিভিন্ন রকমের প্রজেক্টগুলো নিয়েছিল। তো ওইগুলো কোনোগুলো প্রায় শেষ পর্যায়ে, কিছু কিছু প্রজেক্ট আছে এখনও অনেক কাজ বাকি আছে। তো এগুলো তো আর এখন চলমান নাই। সংকট উত্তরণে অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ে অগ্রাধিকার ভিত্তিতে সরকারি প্রকল্পগুলো চালুর পরামর্শ মালিক সমিতির নেতাদের। পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতার উপরও জোর দেন তারা। রাজনৈতিক গভর্নমেন্ট যখন এসে এই পুরোদমে দেশের উন্নয়নমূলক কার্যক্রমের জন্য পরিকল্পনা করবেন, তাহলেই একমাত্র আমাদের এই সিমেন্টের যে এত ড্রপ করেছে এটা গ্রাজুয়ালি ইমপ্রুভ হবে। সরকারের আমরা পেপার পত্রিকা দেখলাম যে
$3 বিলিয়ন ওনারা নিজের থেকেই পরিশোধ করছে, ঋণ পরিশোধ করছে। এরকম যদি অর্থনৈতিক চাকা চালু হয়ে যায় তো মানুষের সব কিছুই স্বাভাবিক হবে। খাত সংশ্লিষ্টদের আশা, ডলার সংকট, সহজ শর্তে ব্যাংক ঋণ ও বন্ধ প্রকল্প চালু হলেই ঘুরে দাঁড়াতে পারে নির্মাণ খাত। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সম্পর্কের ভিত্তিতে বিদ্যুৎ জ্বালানি খাতের প্রকল্পের কাজ দেয়া হলেও এখন আর সেই সুযোগ নেই। এ খাতের সব প্রকল্প হবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সেমিনারে জ্বালানি উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে যে লুটপাট হয়েছে তার ক্ষতিপূরণের দায় সরকার ও ব্যবসায়ীদেরও নিতে হবে। যেহেতু আপনাদের নাই, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লাইন নাই, সেই জন্য আপনারা ওই ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লাইন ব্যবহার করার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। যে যারা মনে করেন যে আমার সাথে দেখা করলেই একটা প্রকল্প পেয়ে যাবেন, সেই যুগ নাই। কিংবা কারোর সঙ্গে বিদ্যুৎ বিভাগে কিংবা জ্বালানি বিভাগে কারোর সঙ্গে দেখা করলে সেটা হবে না। আমরা আমাদের জনগণের জন্য ভ্যালু ফর মানি অর্জন করতে প্রতিজ্ঞাবদ্ধ। মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী সিনেট ভবনে সামাজিক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। But I think we should move to a welfare-oriented society. মানবিক যেটা আমরা বলি welfare thing is not about overall development. And another last thing, health is one of the most eroding factor of income of the poor people. If somebody gets sick in a poor family, they have to sell their assets to get the treatment. And we have seen many of the people go below the poverty line because of the health care. Even the rich people are sold to welfare. I know many people. সব দলকে না নিয়ে জাতীয় ঐক্যের ডাক বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। একটা বৃহৎ অংশ 50%-এর বেশি অংশকে ওনারা এই ডায়ালগের বাইরে রেখেছে। এই জনসমষ্টিকে রিপ্রেজেন্ট করছে যারা, বা যেই জনসমষ্টির কোনো রিপ্রেজেন্টেশন না রেখে তারা এই ঐক্যের ডাক দিয়েছেন। এটাতে করে আমি মনে করি যে একটা জাতিগতভাবে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, অবিশ্বাসের সৃষ্টি হয়েছে। কাউকে যদি আপনি অবিশ্বাস করেন তাহলে সে আপনাকে অবিশ্বাস করবে। দিল্লি চলো আন্দোলন দমাতে পুলিশের টিয়ার গ্যাস ও লাঠিচার্জে পাঞ্জাব ও হরিয়ানা সীমান্তে শুক্রবার অন্তত 20 জন কৃষক আহত হওয়ায় শনিবার দ্বিতীয় দিনের মতো উত্তাল ভারত। 144 ধারা জারি ও মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধের মধ্যেও লং মার্চে জড়ো হচ্ছেন কৃষকরা। উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য দাম সহ দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি কৃষক নেতাদের। তহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। কৃষকদের দিল্লি চলো পদযাত্রায় ঘিরে শুক্রবার থেকে উত্তাল ভারত। 144 ধারা জারি সহ বন্ধ রয়েছে রাস্তাঘাট, চালানো হচ্ছে আটক অভিযান, ছোড়া হচ্ছে কাঁদানে গ্যাসও। মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধের সিদ্ধান্তও অব্যাহত সোমবার পর্যন্ত। এত কিছু করেও কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম নিশ্চিতের দাবিতে আবারও শুরু হওয়া আন্দোলন দমাতে পারছে না প্রশাসন। শুক্রবার পুলিশি বাধায় সৃষ্ট সংঘর্ষে অনেক কৃষক আহত হওয়ায় শনিবার দ্বিতীয় দিনের মতো কৃষকদের দিল্লি চলো কর্মসূচির উত্তেজনার পারদরও বেড়েছে। বাধা ডিঙিয়ে পাঞ্জাব হরিয়ানা সীমান্তের শম্ভু এলাকায় বাড়ছে মাঠে ঘাম জড়ানো শস্য উৎপাদকদের সারি। দাবিতে অনড় তারা, ভয় দেখিয়ে তাদের ঠেকানো যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন এক একজন ফসল ফলানো যোদ্ধা। এমন উত্তেজনার মধ্যে হরিয়ানায় অতিরিক্ত পুলিশ এবং আধাসামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। শম্ভু সীমান্তের নিরাপত্তাও জোরদার করার দাবি করছে প্রশাসন। নতুন করে বাড়ানো হচ্ছে ব্যারিকেডের সংখ্যাও। এমনকি আম্বালা ও খনুরি সীমান্তে বিএনএসের 163 ধারা জারি করা হয়েছে। মোট কথা, কৃষকদের দিল্লি চলো আন্দোলন কর্মসূচি ঠেকাতে সর্বাত্মকভাবে চেষ্টা করছে রাজ্য সরকার। কৃষকদের দিল্লি চলো কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছে কিষাণ মজদুর মোর্চা KMM এবং সম্মিলিত কিষাণ মোর্চা SKM নামের দুটি অরাজনৈতিক সংগঠন। কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম নিশ্চিত সহ বেশ কয়েকটি দাবিতে এই লং মার্চ কর্মসূচি।
এর মধ্যে কৃষি ঋণ মওকুফ, পেনশন, বিদ্যুতের দাম বৃদ্ধি না করা এবং পুলিশি মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছেন তারা। এছাড়াও 2021 সালে লখিমপুর খেরি সহিংসতার শিকারদের জন্য ন্যায় বিচার নিশ্চিতে আইনি গ্যারান্টি চান কৃষকরা। একই দাবিতে চলতি বছরের 13 ফেব্রুয়ারিও দিল্লি লাগোয়া পাঞ্জাব ও হরিয়ানা সীমান্ত এলাকায় জড়ো হয়েছিলেন কৃষকরা। 21 ফেব্রুয়ারি খানাউড়ি সীমান্ত থেকে কৃষকরা মিছিল নিয়ে দিল্লির দিকে এগুতে চাইলে পুলিশ কাঁদানি গ্যাসের ব্যবহার করেছিল। সেই সময় শুভকরণ সিং নামের এক কৃষকের মৃত্যু হয়। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। সামরিক আইন জারির জন্য জাতির উদ্দেশ্যে ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়েল। শনিবার টেলিভিশন ভাষণে তিনি জানান, আবারও মার্শাল ল জারির কোনো পরিকল্পনা নেই তার। যদিও পদত্যাগ কিংবা অভিশংসনের প্রসঙ্গ এড়িয়ে যান ইয়েল। ভাষণের পর ইউলের নিজ দল পিপিপির প্রধান জানান, প্রেসিডেন্টকে অপসারণ ছাড়া আর কোনো পথ খোলা রইল না। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় প্রেসিডেন্টকে অভিশংসন প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে দেশটির পার্লামেন্টে। 44 বছর পর গেল মঙ্গলবার প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেন ইয়েল। তবে তীব্র গণরোষের কারণে 6 ঘন্টার মাথায় সিদ্ধান্ত প্রত্যাহার করেন তিনি। এরপর থেকেই প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে দেশটির রাজপথ দখলে রেখেছেন সাধারণ জনগণ। শেষ করব এখন দুপুর। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশের স্থিতিশীলতায় নির্বাচনের বিকল্প দেখছে না বিএনপি। দ্রুত রোডম্যাপ দাবি, অপতথ্য ছড়িয়ে বিশ্বকে বিভ্রান্ত করছে ভারত, মন্তব্য নেতাদের। নির্বাচনের ব্যাপারে সংস্কার ঘোষণা করে রোডম্যাপ দেওয়া যে ওই দিনই নির্বাচন হবে। কারো প্রশ্রয় থেকে যারা তাকে রক্ষা করার চেষ্টা করবেন তারাও বাংলাদেশের স্বাধীনতার বিরোধী, সেই রাষ্ট্রও বাংলাদেশের সার্বভৌমত্বের বিরোধী। আগামী বছরে জাতীয় নির্বাচনের আভাস শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টার। ক্ষমতায় আসবে রাজনৈতিক সরকার। ভারতীয় আগ্রাসন ও অপপ্রচার বন্ধে ঐক্যের আহ্বান সাবেক সেনা কর্মকর্তাদের। নতজানু নয়, সাম্যতার ভিত্তিতে পররাষ্ট্রনীতির দাবি। এবং গণঅভ্যুত্থানে চট্টগ্রাম ও বরিশালে আহত নিহতদের পরিবারকে অর্থ সহায়তা। ফিরে আসতে গল্প সাজাচ্ছে খুনিরা, বললেন সার্জিস। ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv-তে।